আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যে বাংলাদেশের সর্বশেষ যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রত্যেকটি খুঁটিনাটি আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে বন্যার কারণে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলি আমরা স্থগিত করেছিলাম কিছুদিনের জন্য, এবং আবার আমরা এই সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে আমরা প্রতিনিয়ত অনুষ্ঠান চালিয়ে যাব, যাতে করে বাংলাদেশের ঘটনাগুলির যে পরিক্রমা আছে সেগুলি আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারি এবং একই সাথে আপনাদের ভাবনাও বাংলাদেশে পৌঁছে দিতে পারি। আমাদের সাথে আজকে সবাই বাংলাদেশ থেকে, যুক্তরাজ্য থেকে এবং ভারত থেকে আমাদের অতিথিরা যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই যারা যোগ দিয়েছেন আমি তাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রফেসর AKM মাজহারুল ইসলাম। জনাব AKM মাজহারুল ইসলাম, যারা বাংলাদেশের খোঁজ খবর রাখেন নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজির একজন অধ্যাপক। যিনি সাম্প্রতিক সময়ে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে আন্দোলন শুরু হয়, সারা বাংলাদেশে সেই আন্দোলনের উত্তাপ সিলেটেও ছড়িয়ে পড়েছিল এবং যার নেতৃত্বে ছিল শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের সাথে জনতারাও যোগ দিয়েছিল। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এবং একই সাথে তিনি শিক্ষকদের পক্ষ থেকে কিংবা তার পক্ষ থেকেও তিনি এই আন্দোলনে যোগ দিয়েছেন। তার একটি সোশ্যাল মিডিয়াতে তার একটি পোস্ট অত্যন্ত গুরুত্ব বহন করেছিল সেই সময়। আমি প্রফেসর ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রফেসর ইসলাম। আমি প্রথমে জানতে চাই, 5ই আগস্ট যখন ছাত্রদের আন্দোলন, যখন শিক্ষকরা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা দেখেছি যে তারা হয়তো দ্বিধায় ছিলেন যে আসলে আন্দোলন কোন দিকে যাচ্ছে। অনেকেই ছাত্রদের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেছেন, অনেকেই দেরিতে প্রকাশ করেছেন, অনেকেই করেননি। আপনি কিংবা আপনারা কোন প্রেক্ষাপটে আপনাদের মনে হয়েছে যে ছাত্রদের এই আন্দোলনে শিক্ষকদেরও দাঁড়ানো উচিত? ধন্যবাদ। আমি যদি বুঝে থাকি, আমার এইখানে একটু মানে আপনার কি বলা যায়, একটু কম্প্রোমাইজ হচ্ছে সিগন্যালে। আমি যেটুকু বুঝেছি যে আপনি জিজ্ঞেস করেছেন যে 5 তারিখে আমাদের ছাত্র শিক্ষকরা কি ভূমিকা সত্যিকার অর্থে পালন করছে, সেটাই তো প্রশ্ন ছিল আসলে যে ছাত্রদের এই আন্দোলনে কোন পর্যায়ে আপনারা অনুধাবন করলেন যে শিক্ষকদেরও এই আন্দোলনে শরিক হওয়া উচিত? আসলে সাউন্ড একটু ব্লার হচ্ছে। আপনি শিক্ষকের ভূমিকা জানতে চাচ্ছেন 5 তারিখে? আচ্ছা, আমি আসছি আপনার কাছে এবং আমি তার আগে আপনার সাথে তার আগে আমি চলে যাব আমাদের আরেকজন অতিথি জুলকারনাইন শায়ের খান, যিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং গত বছর কিংবা তার আগে আল জাজিরাতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল এবং সেই রিপোর্টে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে ঘিরে একটি ইনভেস্টিগেটিভ জেনারেল আজিজ তার পরিবার সহ সরকারের উচ্চ পর্যায়ে কিভাবে প্রভাব বিস্তার করা হয় সিদ্ধান্ত গ্রহণে এবং একই সাথে দুর্নীতির সংযোগের ক্ষেত্রে তিনি একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল। সেই ডকুমেন্টারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জুলকারনাইন শায়ের খান। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জনাব খান, এর পরবর্তীতে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে, বিশেষ করে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ছাত্র আন্দোলনের শুরু থেকে তার সমর্থন ছিল, আমরা সেটি দেখেছি। তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট এবং তথ্য তিনি প্রকাশ করেছেন। একটি তথ্য তিনি দিয়েছিলেন যে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা তারা একটি স্টেটমেন্ট প্রকাশ করেছে সেনাবাহিনী থেকে, যেটি সেনাবাহিনীর বক্তব্য নয়। তিনি সেটি বলেছেন। কয়েকজন কর্মকর্তা একটি স্টেটমেন্ট দিয়েছে এবং সেখানে তারা ছাত্র আন্দোলনের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেছে। আমি এই বিষয়টি দিয়ে শুরু করতে চাই জনাব শায়ের খান। এই যে সেনাবাহিনীর মধ্য থেকেও একটি স্পৃহা এই আন্দোলনে ছিল, যেটি আসলে সেনাবাহিনীর কাস্টম কিংবা সেনাবাহিনীর যে রীতিনীতি কিংবা সেনাবাহিনীর যে শৃঙ্খলাবোধ আছে,
অনেক ক্ষেত্রে সম্ভবত অনেকে আর্গু করবেন এর সাথে এর সাথে এই ধরনের স্টেটমেন্ট যায় কি, মানে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না। তবে আপনি একটি তথ্য দিয়েছিলেন তখন যে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারাও এই আন্দোলনের শরিক ছিল। আমি তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যতটুকু সম্ভব, এবং একই সাথে এই ধরনের স্টেটমেন্ট পুরো আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তনে কতটুকু সহায়ক ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সেনাবাহিনীর আহ, বেশ বড় সংখ্যক কর্মকর্তাদের সাথে আমার যোগাযোগ অনেক বছর ধরেই আছে, সবসময় ছিল। যেহেতু আমি আসছি ওই ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমাকে মিলিটারিতে অনেকেই আমাকে পার্সোনালি চেনেন, কেউ আমাকে নামে চেনেন, কেউ ব্যক্তিগতভাবে চেনেন। তো সেই সূত্রে একটা বেশ বড় সংখ্যক কর্মকর্তাদের সাথে আমার বেশ সুসম্পর্ক তৈরি হয়ে আছে অনেক বছর ধরে, যুগের পর যুগ ধরেই আছে। তো এই মাধ্যমে ধরেন দে ট্রাস্ট মি, আমি তাদেরকে ট্রাস্ট করি, অ্যান্ড উই গ্রিউ আপ লাইক আপনার একটা এটা একটা পরিবারের মতো। সো যখন আপনি বড় হন সবাই একসাথে বড় হয় এবং দে আন্ডারস্ট্যান্ড ইচ আদার এবং অনেক তথ্য শেয়ার করা হয়, যেটা ধরেন বাইরে থেকে হয়তো বোঝা ওইভাবে সম্ভব না আর কি। তো তারা যেহেতু দেখেছে আই হ্যাভ স্টেপ ফরওয়ার্ড, এবং জেনারেল আজিজের ওই ডকুমেন্টারিটা করার পর তারা বুঝতে পেরেছে যে there is someone that they can approach to and they can talk their mind, তাদের তাদের গ্রিভান্সেস, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের চাওয়া পাওয়া গুলো তারা শেয়ার করতে পারেন ওপেনলি কারো মাধ্যমে। তো তখন থেকে আসলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন যোগাযোগ করেছেন, অনেক কারণে যোগাযোগ করেছেন। তাদের কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে একটা রাজনৈতিক টুল হিসাবে, কিভাবে সেনা কর্মকর্তাদেরকে নোটশিটের মাধ্যমে প্রমোশন দেওয়া হচ্ছে, যোগ্য কর্মকর্তারা কিভাবে যোগ্য প্রমোশন পাচ্ছেন না, এগুলো সবই আমি আসলে টাইম টু টাইম জানতাম আর কি। এবং যতটা সম্ভব ততটা আমার যারা সূত্র তাদেরকে সেভ করে আমি সবসময় প্রকাশ করতাম, এবং এখনো আমি প্রকাশ করে চলেছি। সো এটা যখন শুরু হয় তখন থেকেই তাদের সাপোর্ট ছিল এটার প্রতি। তারা জানতো, তারা বুঝতে পারতেছিল যে এরকম কিছু একটা যদি হয়, এটাতে তাদের একাত্মতা প্রকাশ করাটাই হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজ এবং যেই হারানোর ডিগনিটি ছিল, যেই প্রাইড ছিল, সেটা ফেরত নিয়ে আসতে পারে। এবং আন্দোলন শুরু হয় যখন 15ই জুলাই থেকে, যখন এটা খুব শক্ত আকার ধারণ করে, তখন থেকেই তারা আমার সাথে যোগাযোগ মেনটেন করে চলে, এবং আমাকে তারা সবসময় বলে আসছিল যে এই আন্দোলনে আমাদের সমর্থন সবসময় থাকবে। এবং যখন সেনাবাহিনী নামানোর পরিকল্পনা করা হয় এত গোলাগুলি করার পরে, এত প্রাণ হারানোর পরে, তখন তারা আমাকে একটা কথাই বলছে যে ভাই, আমরা যাই কিছু করব, আমরা আমাদের ছেলেদের বুকে কখনো গুলি চালাবো না। এই কথাটা একটু তাদেরকে জানা দিন। হুম। তো ছাত্রদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা জানার যে তাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে গুলি চালাবেন না। আর এটা আসলে যে কতটা শক্তিশালী একটা স্টেটমেন্ট, এটা তখন আমরা হয়তো অনেকেই অ্যাভয়েড করে গিয়েছি। তখন ওই মোমেন্টে অনেকে বলেছিলেন যেটা হয়তো সত্যি না, এটা হয়তো বানোয়াট, এটাতে হয়তো কোনো সত্যতা নাই, তারা হয়তো গুলি চালাবেন। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ওইখানে যা বলা হয়েছে তার পরবর্তীতে রিফ্লেকশনটা তাই হচ্ছে। স্টেটমেন্ট ইস্যু করা হয় আগস্টের খুব সম্ভবত 19 তারিখে, এবং তার 14 দিন পরেই শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়, 14 দিন জুলাই 13 দিন পরে। হ্যাঁ, জুলাইয়ের 19 তারিখে। হ্যাঁ, জুলাই 19 তারিখে, হুম। রাইট। এবং 5 তারিখে, আগস্টের 5 তারিখে শেখ হাসিনা লেফট দ্য কান্ট্রি। হুম। তো আপনি যদি দেখেন যে ওই স্টেটমেন্ট, পরবর্তীতে সেনা প্রধানের যে ভাষ্য, সবই কিন্তু ওইটাই প্রকাশ করে। যেমন ওই 3 তারিখে যে দরবার হয়েছিল, সেটাও ওইখানেও কি আলাপ হয়েছিল, সেটাও আমি 5-10 মিনিটের মধ্যেই আপনি প্রকাশ করে দেই। জি। সো ওটা জানা যায় যে আসলে মানুষজন কি চেয়েছিল, হুম। এবং সেনাবাহিনীর সদস্যরাও যে বাংলাদেশের মানুষ, তারাও যে বাংলাদেশের মানুষের অধিকার সমর্থন করছেন, ওইটা ওখানে স্পষ্ট ভাবে আপনার ফুটে উঠেছিল। এবং এই আমার মনে হয় এটা হচ্ছে ভেরি বিগ সেটব্যাক। এটা সরকারের জন্য বেশ বড় একটা সেটব্যাক ছিল যে সেনাবাহিনীর মধ্যসারির কর্মকর্তা এবং সাধারণ সদস্যরা এই যে মারমুখী আচরণ, এই যে এত ভয়ঙ্কর রকমের দমন পীড়ন, তারা এটা সহ্য করছিলেন। এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু সেনাবাহিনীর লোকজনের সাথে পুলিশেরও সংঘর্ষ হয়, ছাত্রলীগের লোকজনের সংঘর্ষ হয়। দে আর ট্রাইং টু সেভ দ্য জেনারেল পিপল। জি। এতে আসলে প্রকাশ পায় যে যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সবসময় সাধারণ লোকজনকে সাপোর্ট করতে চেয়েছেন, এবং তারা এখন ওদেরকে সাপোর্ট করে চলেছেন।
অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো দুজন অতিথি এই মুহূর্তে যোগ দিয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে যোগ দিয়েছেন এক্সিকিউটিভ এডিটর সাউথ এশিয়া পার্সপেক্টিভ, যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন জনাব মুশফিকুল ফজল আনসারী। জনাব ফজল আনসারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সে কারণে। ধন্যবাদ, একই সঙ্গে ধন্যবাদ আমাদের অন্যান্য আলোচকদের এবং আপনাদের দর্শক শ্রোতাদের। এবং ভারত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মিস্টার জয়ন্ত ঘোষাল, সিনিয়র জার্নালিস্ট, ভারতের একজন সিনিয়র জার্নালিস্ট, বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন আমাদের, এবং আজকের এই অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো এসেছেন। মিস্টার ঘোষাল, আমি আপনাকে দিয়ে এই প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরবর্তী সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ক্ষেত্রে 5ই আগস্টের পূর্বে যে সম্পর্ক ছিল, 5ই আগস্টের পরের সম্পর্ক আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সেখানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা, কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা, নাকি ঝুঁকি দেখতে পাচ্ছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এবং শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, যে ভৌগোলিক সীমা, সেই সীমাতে সবচেয়ে বেশি যে বর্ডার যেটা বলে সীমান্ত, সেইটা কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত, সেটা একটা দীর্ঘ সীমান্ত রয়েছে। এবং বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত অনেক পরিবর্তন তো বাংলাদেশে হয়েছে, কিন্তু ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্কর মধ্যে কখনো মেঘ কখনো রৌদ্র হয়েছে, কিন্তু কখনোই ভারত তার বিদেশ নীতিতে যে ফার্স্ট নেবারিং কান্ট্রি, প্রথমে প্রতিবেশী রাষ্ট্রের যে নীতি, সেই নীতি থেকে সরে আসেনি। স্বভাবতই এই ঘটনার পর যেহেতু শেখ হাসিনাও এই মুহূর্তে ভারতে তিনি রয়েছেন, এবং সেটা কিন্তু মনে রাখতে হবে সেটা একটা অস্থায়ী সাময়িক আশ্রয়, এটাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক ভাবে এইভাবে মানে ব্যাখ্যা দেওয়া হয়নি যে সেটাকে ওনাকে স্থায়ীভাবে এখানে রাখার জন্য একটা ঘোষণা করা হয়েছে, এমনও নয়। শেখ হাসিনার থাকা না থাকা সেটা ভিন্ন প্রশ্ন, সেটা অন্য বিষয় আলোচনার। কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার, মানে আমি সাংবাদিক হিসেবে আপনাদের জানাচ্ছি যে সরকারের ভেতরেও যে আলাপ আলোচনা ভারতে হচ্ছে, সেখানেও কিন্তু প্রথমে যেটা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি সবসময় যে কোনো সরকারই নিয়ে থাকে, এবং সেখানে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ইউনূস সাহেবও বলেছেন যে তিনি ভারত বিরোধী নন। একথাও বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও যে ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ককে মানে এমন ভাবে কখনোই দেখা হবে না যে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে। সুতরাং যেহেতু দুজনেরই দুজনকে প্রয়োজন, এবং এর মধ্যে অনেক আর্থিক আমদানি রপ্তানি, বিভিন্ন প্রকল্প উন্নয়ন, অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে, এবং জিও স্ট্র্যাটেজিক পজিশন অফ বাংলাদেশ ইজ সো ইম্পর্টেন্ট, যে সেখানে ভারত যেখানে এখন এই উপমহাদেশে ভারতের এমন করা কিছু পদক্ষেপ, এমন কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্নই ওঠে না যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি সেখানে কোনো কারণে নষ্ট হয়, খারাপ হয়, তাতে কিন্তু যেরকম আমি সরাসরি চীনের নাম করেও বলতে পারি যে এই যে ভারসাম্যের যে কূটনীতি, সেখানে ভারতের দিক থেকেও একটা সামান্য একটা কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কোনো মানুষই, সে হয়তো বিদেশ নীতির একটা সাংঘাতিক ডিপ্লোম্যাট না হলেও যে কোনো একটা, আমি তো একজন কাণ্ডজ্ঞান সম্পন্ন বলে মনে করি একজন সাধারণ নাগরিক, আমি কোনো স্পেশালিস্টও বলছি না, কিন্তু আমারও মনে হয় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, সেই সম্পর্কে কোনো মূল্যেই নষ্ট করাটা বুদ্ধিমানের পরিচয় হতে পারে না, এবং নরেন্দ্র মোদী সেটা করছেনও না। ফোনে কথাবার্তাও হয়েছে শীর্ষ নেতাদের, এবং সেখানে আহ্বান জানিয়েছেন একটা সম্মেলনে, সেটা ভার্চুয়ালি হোক আর সেটা ফিজিক্যাল হোক, সেখানে অ্যাকসেপ্টেন্সও হয়েছে। সুতরাং সভ্যতা এইটুকু তো ডিমান্ড করে, দাবি করে যে এখানে প্রথমেই আমি একটা নেতিবাচক অবস্থান থেকে এই বিদেশ নীতির এটা কখনো অগ্রাধিকার হতে পারে না, এবং এখানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে চোখ বন্ধ না রেখে সেগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে দুপক্ষই রিজলভ হতে পারে। একটি প্রশ্ন, এই যে আলাপ আলোচনার কথা আপনি বলেছেন, একটি প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে সব সময় আলোচনা হয়, একটি প্রশ্ন যে
বাংলাদেশের সাবেক সরকারকে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্ডিয়া অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে কোনো ক্ষেত্রে, এবং সেটি কনজিকিউটিভ ধারাবাহিক সরকারগুলি, ভারতের ধারাবাহিক সরকারগুলি, কংগ্রেস আসুক কিংবা বিজেপি আসুক, তার আগে বিজেপি ছিল, তারপরে কংগ্রেস এসছে এবং তারপরে আবার বিজেপি এসছে, তারা ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারকে যে কোনো কিছু করার জন্য, সেটি ইলেকশনের ক্ষেত্রে হোক, বাংলাদেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে হোক, একটি প্রতিবেশী ইনফ্লুয়েন্সিয়াল দেশ হিসাবে বাংলাদেশের প্রতি বা শেখ হাসিনার প্রতি এই যে উদার মনোভাব কিংবা বাংলাদেশ জনগণ বিরোধী মনোভাব ছিল বলে বর্তমান যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা মনে করেন, এবং এর আগেও বাংলাদেশের এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী মনে করেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে যখন আমেরিকার সাথে আলোচনা করা হয়, সেই প্রসঙ্গে যেটি মিডিয়াতে এসছে, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কী আলাপ আলোচনা হয়েছিল এবং বাংলাদেশের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ক্ষেত্রে ভারতের মনোভাব কী, সেটিও ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল। তো আপনার কাছে কি মনে হয় যে ভারত সরকার এই যে তাদের ফিলসফি যেটি ধরে রেখেছিল গত কয়েক দশক, অন্তত 15 বছর, সেই ফিলসফি টোটালি ফেল করেছে বর্তমান বাস্তবতায়? দেখুন, আপনি যেটা বলছেন ঠিক এই কথাটাই কিন্তু ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এই কথাটা নিয়ে আলাপ আলোচনা করছে। এমন নয় যে সেই আলোচনাটা হচ্ছে না। আমি নিজে একজন সাংবাদিক হিসেবে আমি ভারতীয় ফ্রি মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ, কোনো ভারত সরকারের প্রতিনিধি নয়, এবং আমিও মনে করি যে এই যে আপনি যেটা বললেন, এটার একটা ব্যাগেজ অফ হিস্ট্রি অফ 1971 থাকতে পারে। কিন্তু যেটা প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও আমি দেখেছিলাম যে এটা অনেক বেশি কংগ্রেস এবং আওয়ামী লীগ এইরকম একটা বাইল্যাটারাল রিলেশনশিপ হয়ে গেছিল। নরেন্দ্র মোদী আসার পর একটা নতুন একটা রিস্টার্ট হয়েছিল, যে সম্পর্কটা ভারত এবং বাংলাদেশ, এটা বিজেপি এবং আওয়ামী লীগ নয়। এবং যখন শেখ হাসিনা এখানে আসেন, তিনি যদি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যদি তার সঙ্গে দেখা করতে পারেন, যেটা গোটা পৃথিবী জুড়ে হয়, যে বিরোধী দলের সঙ্গেও একটা আলাপ আলোচনা হয়, সেটা বাংলাদেশের সময় কিন্তু বহু সময় হয়নি। অর্থাৎ সেখানে ভারতীয় রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার সাথে দেখা করে এসেছেন, এমনকি বিএনপির প্রতিনিধি দল তারা ভারতে এসে তারা বলতে চেয়েছে যে আমরা ভারত বিরোধী নয়। এবং সেই সময় এই যে শেখ হাসিনাকে যেটা আপনি বলছেন, এটাকে ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে যে টু পুট অল এগস ইন ওয়ান বাস্কেট পলিসি, অর্থাৎ শুধু আওয়ামী লীগের ঝুড়িতে সমস্ত ভারতীয় বিদেশ নীতির ডিমগুলো রাখাটা ভুল হয়েছিল। এখন এটা একটা রিভিজিট টু আওয়ার ফরেন পলিসিও কিন্তু হচ্ছে। কিন্তু এখানে একটাই শুধু ভারতের সমস্যা, যেটা ভারতকে ওভারকাম করতে হবে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু একটা 71 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে, এবং তার যে আমি যেটা বারবার বলছি, একটা ব্যাগেজ অফ হিস্ট্রি, এখন সেই জায়গায় কিন্তু ইতিহাস থেমে থাকে না। বিদেশ নীতি কোনো স্ট্যাটিক কনসেপ্ট নয়, ইটস এ ডাইনামিক কনসেপ্ট। সুতরাং আমাদের কত জাপানে হিরোসীমা হওয়ার পরেও এখন আমেরিকা জাপানে বন্ধুত্ব হয়। সুতরাং আমরা তালিবান সরকারের বিদেশ মন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করছি, এসসিও বৈঠক। আমরা 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 পারভেজ মোশাররফের সঙ্গে আগ্রা বৈঠক করেছি কার্গিলের পর। সুতরাং এখানে কিন্তু বিদেশ নীতিটাকে অনেক বৃহৎ প্রেক্ষাপটে দেখতে হবে। সুতরাং এটা শুধু শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর কোনো ব্যক্তিগত বিষয় বা তাদের পারস্পরিক সম্পর্কের রসায়নটা ভারত বাংলাদেশের সম্পর্ক, এখানে এখনো কি পেঁয়াজের সমস্যাটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কথাবার্তা বলাটা হবে না? এখনো কি এই যে ট্রান্সপোর্টের ব্যাপারে বা ধরুন যে স্থল সীমান্ত চুক্তি, সেগুলো নিয়ে কথা বলার জন্য, এমনকি বিএসএফ এর সাথে বাংলাদেশ রাইফেলস এর আলাপ আলোচনা, সীমান্ত নিয়ে আলাপ আলোচনা না করলে আমরা কার সঙ্গে আলোচনা করব? বাংলাদেশের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তো আমি মায়ানমারের সঙ্গে আলোচনা করতে পারি না, বাংলাদেশের সঙ্গেই করতে হবে। আমার মনে হয় যে দেয়ার ইজ এ স্ট্রং ওপিনিয়ন ইনসাইড ইন্ডিয়া যে there should be a revisit to our foreign policy so far Bangladesh is concerned. ধন্যবাদ মিশা ঘোষাল। আমাদের আরো অতিথি আছেন। আমি মুশফিকুল ফজল আনসারী আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, বাট একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে, সাউথ এশিয়া পার্সপেক্টিভের এক্সিকিউটিভ এডিটর। এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক, আপনার কাছে কি মনে হয় যে মিস্টার ঘোষাল যেটি বললেন
যে এটি নতুন করে ভাবার সময় এসেছে। ভারত সবগুলি তাদের সব ডিম একই ঝুড়িতে তারা এতদিন রেখেছিল, এখন নতুন করে সেটি ভাবার বিষয় এসেছে। আপনার কাছে কি মনে হয় ইটস টু লেট, ওর আমাদের এখনো দুই দেশের সেই সময় আছে নতুন করে সবকিছু ভাবার? হ্যাঁ, আমি একটু একটু অন্যভাবে বলতে চাই। দুই বাংলায় প্রসিদ্ধ কবিগুরু রবি ঠাকুরের একটি উক্তি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। তো ভারতের আপনি যে প্রশ্নটি মিস্টার জয়ন্ত ঘোষাল বলছিলেন, আসলে এটা দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, যে কোনো দুই দেশের, সেটি হতে হয় মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। তো ভারতের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এখন সংক্ষেপে যদি বলি, এখন ভারতের জন্য একটা ড্যামেজ কন্ট্রোলের সময়। ভারত কিন্তু অনেক ড্যামেজ করে ফেলেছে, তার নিজেদের করেছে, তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর করেছে, সর্বশেষ বাংলাদেশের উপর করেছে। এবং এই যে ওয়ান ওয়ে ট্রাফিক, একজন ব্যক্তি বিশেষের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমি কানেক্টিভিটিতে বিশ্বাসী, এবং আমি অনেক ভারতীয় বন্ধু বান্ধবের সাথে আমাদের কথা হয়, ভারতীয় একটা স্ট্রং সিভিল সোসাইটি আছে, যদিও ভারতে সেই সমস্যাগুলো আছে, গণতন্ত্রের হুমকি আছে, মানবাধিকারের লঙ্ঘন আছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন আছে, সবগুলো বিষয় কিন্তু ভারতে বিদ্যমান, অনেক ক্ষেত্রে বেশি মাত্রায় বাংলাদেশের চেয়ে। কিন্তু তারপরও ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চর্চা সেখানে আছে। একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আজকে প্রশ্ন খোঁজ করা উচিত আমাদের, জয়ন্ত ঘোষাল ভাইরা যারা আছেন, যে ভারত কি সেই বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কি ভারত কি সেই মনীষিয়ানার পরিচয় দিয়েছে? ভারত কি গণতন্ত্রকে বিস্তৃত করার ক্ষেত্রে কি তাদের ইচ্ছাকে সে অবারিত করেছে, নাকি খণ্ডিত করেছে, অথবা একটা একটা সীমাবদ্ধতার মধ্যে রেখেছে? সুতরাং ভারতের জনগণ সমস্যা নয়, ভারতের সমস্যা হচ্ছে ভারতের স্টাবলিশমেন্ট। এবং এই ভারতের স্টাবলিশমেন্ট যেভাবে শেখ হাসিনাকে, এবং সর্বশেষ আপনি যদি ভারত বাংলাদেশের নির্বাচন দেখেন, সেই নির্বাচনে যদি আপনি ইন্ডিয়ান মিডিয়াগুলোর মানে দেখেন, আমি যদি ইন্ডিয়া টুডেকে কোট করি, তারা বলছে যে যে কোনো মূল্যে, কোট আনকোট, বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইছে ভারত। এই যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনার যেমন অভিব্যক্তি, ঠিক তেমনি এটাকে পেট্রোনাইজ করেছে, এটাকে আলিঙ্গন করেছে, অথবা সেটাকে উদ্বুদ্ধ করেছে কিন্তু ভারতীয় স্টাবলিশমেন্ট, যার কারণে আজকে এই এত বড়। যদি ভারত শুরু থেকে এরকম একটা সিদ্ধান্ত নিত, ঠিক আছে, আপনি যদি বলেন যে না, পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষের সঙ্গে, তাহলে যেই সরকারই আসুক, যে কথাগুলি সুন্দর করে বললেন, যে এটি অবশ্যই ভারতের সঙ্গে একটা বৃহৎ আমাদের বাউন্ডারি রয়েছে, 54টি অভিন্ন নদী আমরা শেয়ার করি। সুতরাং ভারতের সাথে তো একটা, আপনি তো এখানে বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকা যাবে না, অবশ্যই আপনাকে সেই কানেক্টিভিটি করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি, এবং করেনি বলে আজকে এই সমস্যা তৈরি হয়েছে। এটার দায়ভার ভারতকেও নিতে হবে, এবং এটি সময় এসেছে। আমি বলি না যে সময় চলে গিয়েছে, ভারত সেই ড্যামেজ কন্ট্রোলটি করতে পারে। এবং আমার মনে হয় ভারতীয় জনগণ, ভারতীয় সিভিল সোসাইটি এবং তারা তাদের প্রেশার তৈরি করবেন, এবং ভারতীয় সরকার তাদের শুভবুদ্ধির পরিচয় দিবে। আমি দ্বিতীয় অংশটা আপনার প্রশ্নের বুঝতে পারিনি। আমার প্রশ্ন ছিল যে এটি দেরি হয়ে গিয়েছে কিনা শেখ হাসিনা সরকারের পর, এই যে সম্পর্ক রিবিল্ডে। আপনি বলেছেন পিপল টু পিপল রিলেশনশিপের কথা, ডিপ্লোমেসিতে পিপল টু পিপল যে একটি বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পিপল টু পিপল রিলেশনশিপ। সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান যে নতুন প্রজন্মের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে ভারতের মানুষের সাথে বা ভারতের এস্টাবলিশমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালীকরণে এখন সময় আছে কিনা, নাকি এটি অনেক দেরি হয়ে গিয়েছে? না, আমার মনে হয় সময় আছে। সেটি হতে হবে সমতার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে নয়। এবং এটা ভারতীয় কর্তৃপক্ষকে বুঝতে হবে। বাংলাদেশে যখন একটা ট্রানজিশন হলো, আপনি দেখুন যে কিভাবে ভারতীয় মানে রাইট উইং মিডিয়া, আমি বলবো, কিভাবে সে মানে বাংলাদেশের শেখ হাসিনা এবং তার লোকদের সাথে তাল মিলিয়ে যেভাবে মানে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ছড়ানো হলো। ধরেন ক্রিকেটার মাশরাফির বাড়িতে হামলা করেছে, সেটি হয়েছে। ধরেন এটা পট পরিবর্তন হলে এক পক্ষ যারা নিগৃহীত থাকে, তারা অনেক ক্ষেত্রে এটা কন্ট্রোল থাকে না, প্রতিশোধ প্রবায়ন হয়। সেটাকে ভারতীয় সব মিডিয়া লিটন দাসের বাড়ি বলে চালিয়ে দেওয়া হলো। একজন ভিসি, একজন ডিন, ঢাকা ইউনিভার্সিটির ডিনকে ভারতীয় ক্রেডিবল যারা ভারতের তাদের প্রায় মিলিয়ন ভিউয়ার্স আছে এবং ফলোয়ার্স আছে টুইটারে, আপনি দেখবেন। এবং এই ফ্যাক্ট চেকিংটা কিন্তু পিটিআই করেছে পরে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। তারা বলছে যে এই নিউজটি কিন্তু ভারতে খুব ছড়িয়ে গেল, যে একজন হিন্দু শিক্ষককে
কোরআন শরীফ পড়তে বাধ্য করছে তারা, এবং তিনি না করায় তাকে দিন থেকে সরিয়ে ফেলা হয়েছে, হোয়ার তিনি মুসলিম অধ্যাপক। তো এই যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন গুলো কেউ কেউ ছড়াচ্ছে, এটা কিন্তু কারোর জন্য সুখকর নয়। এবং জি। এটার যে আমরা ইমপ্লিকেশন ভারতে দেখছি, যে এটার মানুষ ওইখানেও একটু সংখ্যালঘুদের উপর এইটা দেখে যে হ্যাঁ, বাংলাদেশে বোধহয় এটা হচ্ছে, আমাদেরকে সেটা তাদেরকে মোকাবিলা করতে হবে। তো এটি খুব খারাপ ইনস্ট্যান্স বহন করে। দ্বিতীয় যে ব্যাপারটি জয়ন্ত কুশল বলছিলেন, যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়, কোন শেখ হাসিনা যেটি করেছেন, তিনি সরাসরি যেটি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যারা মানবাধিকারকে আপহোল্ড করবেন, যারা গণতন্ত্রকে আপহোল্ড করবেন, এরকম একজন চিহ্নিত অপরাধীকে তারা অবশ্যই আশ্রয় দিবেন না, যেটি ব্রিটেন দেয়নি, অন্যান্য অপরাপর দেশগুলো দেয়নি। সুতরাং ভারত অবশ্যই শেখ হাসিনার মতো, যিনি মানুষকে নির্বিচারে গুলি করেছেন শুট অন সাইট অর্ডার দিয়ে, ভারতকে সেটি করা কি, এটা কি ভারতের জন্য, ভারতের ডিপ্লোমেসির জন্য, ভারতের মানে ভ্যানিটির সাথে কি এটা যায়, যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া একটা চিহ্নিত অপরাধী, যে মানুষকে গুম খুন করে হেলিকপ্টার করে ভারতে চলে এসছে, সেখানে সে আপনি কি বলতে চাইছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেওয়া উচিত? অবশ্যই দেওয়া উচিত। শেখ হাসিনাকে বাংলাদেশের, এখন ধরেন বাংলাদেশ যদি কথার কথা অনুপ চেটিয়াকে রেখে দেয়, এটা কি ভারতের জন্য হুমকি স্বরূপ হবে না? এটা মানে ধন্যবাদ। ভারতে যারা এখন, শেখ হাসিনা তো নানা ধরনের, যেহেতু তিনি পলাতক, তার লোকগুলি কিন্তু নানা ধরনের অপপ্রচারে লিপ্ত, এবং অনুপ তারা চেটিয়া destabilize অনুপ করার চেটিয়াকে জন্য ভারত চাইছে। সরকার অনুপ চেটিয়াকে ভারত সরকার বিচ্ছিন্নতাবাদী মনে করতে হবে। শেখ হাসিনা কি বিচ্ছিন্নতাবাদী? এখন শেখ হাসিনার আচরণটাকে আপনাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখতে হবে, মানে এই মুহূর্ত থেকে, যখন তিনি পালিয়ে গিয়েছেন। কারণ তিনি পালিয়ে গিয়ে, একজন মানুষ কখন পালায়? যখন সে মানে চরম রকমের অপরাধী হয়। তো সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনী প্রধান বলেছেন, ভারত আমেরিকার একটি গণমাধ্যমকে তিনি বলেছেন যে, নাগরিক টিভির একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার শেখ হাসিনা যখন ভারতে গিয়েছেন তখন তার জীবনের হুমকি ছিল, এবং এই জীবনের হুমকির জন্য হয়তো তিনি গিয়েছেন, অথবা তিনি থাকলে হয়তো তার জীবনের প্রতি হুমকির সম্ভাবনা ছিল। এখন এক রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যাবেন বা বন্ধু দেশে যাবেন, সেটি তো নতুন, আপনার কাছে কি মনে হয় বিষয়টি নতুন? এটি তো অনেক পুরনো একটি না না, এই পালিয়ে যাওয়া কি রাষ্ট্রপ্রধানের পর্যায়ে পড়ে? পালিয়ে গেল একটা দেশের মানুষকে গুম খুন করে খুলি করার অর্ডার দিয়ে, সে পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তাকে আপনি আর রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান বলতে পারেন যে রিজাইন করে পালিয়ে গেল? ধন্যবাদ। পলাতক আমি একজন আমি criminal। আমি জুলকারনাইন স্যারকে, আমি আমাদের আরেক একজন সাস্টের একজন অধ্যাপক আছেন মাঝারুল ইসলাম, আমি আবার আসবো তার কাছে। তবে তার আগে জুলকারনাইন স্যারকে এই ভারত বিষয়ে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু জুলকারনাইন একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের একজন ইন্ডিভিজুয়াল। জুলকারনাইন স্যার, আমি যে প্রশ্নটি করতে চাই, আমাদের বাংলাদেশে একটি ধারণা আছে, কিংবা একটি চর্চিত বিষয়, অনেক সময় এটি ডিসকাশনে আছে, যে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিভিন্ন সেক্টর তারা ইনফ্লুয়েন্স করে থাকে, স্পেশালি দ্য মিলিটারি। আপনি নিশ্চয়ই অনেক ইনভেস্টিগেটিভ বিষয় নিয়ে, এই বিষয়টি নিশ্চয়ই আপনার একটি চ্যাপ্টার থাকতে পারে। আমি জানতে চাই আসলে এই ধারণাটি আসলে বাস্তবে কতটুকু সত্য, কিংবা কতটুকু এই ধারণার সাথে বাংলাদেশের মানুষের ধারণার সাথে, বা যারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় চর্চা করেছেন তাদের সাথে এই বিষয়টি আসলে সত্যতা পেয়েছেন কিনা আপনারা কখনো? হ্যাঁ, এখন আনমিউট করা হয়েছে। হ্যালো, বলুন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, তো এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশে রয়ের যে অ্যাক্টিভিটি, এটা খুবই উচ্চ মাত্রার অ্যাক্টিভিটি আর কি। তো এটা 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 এতটাই উচ্চ মাত্রার অ্যাক্টিভিটি যে মাঝে মাঝে আমাদের একটা সময় মনে হতো যে বাংলাদেশ হয়তো ভারতেরই একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে কিনা। কারণ বাংলাদেশে যিনি ভারতের ডিফেন্স অ্যাটাশে আছেন, উনি এতবার ক্যান্টনমেন্টে যান, ধরেন প্রত্যেক দিনই উনি একবার করে হয়তো ক্যান্টনমেন্টে যান। ভারতের লোকজন আসতেছে, ডিফেন্স কোঅপারেশন এত এত বেশি ইনক্রিজড হয়েছে, এবং ডিফেন্স পারচেজেস এত বেশি বেড়ে গেছে যে ইটস লাইক আমরা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করতেছি, এরকম কিছু আর কি। বিষয়টা আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে লাইক এরকম লেগেছে, যেমন আমাদের ওদের ওদের অনেক রকমের মিলিটারি হার্ডওয়্যার আমরা আনতে হয়েছে, যেগুলো আগে কখনো বাংলাদেশ আনতো না। বাংলাদেশ ইউজ টু পারচেজ মিলিটারি ইকুইপমেন্টস, মিলিটারি হার্ডওয়্যার ফ্রম ইউরোপিয়ান কান্ট্রিজ। সফিস্টিকেটেড টেকনোলজি অনেক আগেও ব্যবহার করা হতো।
সফিস্টিকেটেড ওয়েপনারি, বাট এই যে গত 15 বছর ধরে বাংলাদেশ মিলিটারিকে ক্রেডিট লাইন দিয়েছে তারা ইন্ডিয়ান মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য, এক্সপ্লোসিভ, মর্টার, অনেক কিছু পারচেজ করার জন্য, এবং এগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতের লোকজনও এসেছেন। তারা আমাদের বিভিন্ন ইনস্টলেশনে গিয়েছেন, ফ্রিলি ঘোরাফেরা করেছেন, এবং অবশ্যই একটা বেশ ভালো রিলেশনশিপ তাদের সাথে বাংলাদেশের গ্রো করেছে। যে বিষয়টি আমি আসলে জানতে চেয়েছিলাম জনাব খান, সেটি হচ্ছে যে এটি কি আসলে একটি ধারণা নাকি আসলে সত্যিকার অর্থে কোনো প্রমাণ আছে? আপনি মিলিটারি এটা এক্সারসাইজ অবশ্যই প্রমাণ আছে, সত্যিকার অর্থে এর অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ একটা আছে, দুইটা কিন্তু প্রমাণ না, আপনি এর যে শত শত পারচেজের কথা বলছেন, সেটি সম্প্রতি বাংলাদেশ টার্কির সাথে অনেক মিলিটারি ইকুইপমেন্টস Right. টার্কি থেকে কিনেছে। ব্রিটেন থেকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে ব্রিটেন থেকেও আপনার মিলিটারি পারচেজ কিংবা আর্ম ফোর্সেসের জন্য যত পারচেজ হয় সেটি অনেক বেড়েছে, স্পেশালি এয়ারফোর্সের সাথে। তো বিভিন্ন দেশের সাথে তো বাংলাদেশের, চায়নার সাথে বেড়েছে, রাশিয়ার সাথে বেড়েছে। তো বিভিন্ন দেশের সাথে তো আপনার মিলিটারি পারচেজিং যে এগ্রিমেন্টগুলি, সেগুলো দিন দিন বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পর থেকে তো এটি কখনো কমেনি, কিন্তু ভারত থেকে কি সিগনিফিকেন্ট কোনো কিছু হয়েছে কিনা, যে কারণে ভারতের সাথে সিগনিফিকেন্ট যেটা হয়েছে, আমাদের এনটিএমসির, আমাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের বেশ কিছু সার্ভারের অ্যাক্সেস ভারতীয়দের কাছে আছে। জি ওকে, সো এই অ্যাক্সেস গুলা তারা রেখে দিয়েছে তাদের কাছে, এবং ভারতে বসে আপনি বাংলাদেশের অনেক বিষয় জানতে পারবেন। আপনি যদি বাংলাদেশের কাউকে ট্র্যাক করতে চান, তাদের একটা জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি আছে বাংলাদেশ ইন্টেলিজেন্সের সাথে ভারতীয় ইন্টেলিজেন্সের। জি এই জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটি একসাথে অনেক রকমের অপারেশন কন্ডাক্ট করে থাকে। এই অপারেশনের অংশ হিসেবে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের ভেতরে আসে, তারা আমাদের নর্থ ইস্ট রিজনে ওদের টার্গেট সার্চ করে, বাংলাদেশের ওদের ভিতরে যায়, একসাথে গিয়ে অপারেশন করে আসে। এরকম ঘটনা ঘটেছে। এবং ধরেন আপনি চাইলেন কাউকে গিয়ে বাংলাদেশে আপনি পুশব্যাক করে দিলেন আর কি, এরকম অনেক ইনসিডেন্ট ঘটেছে। আর বাংলাদেশের যে রয়ার অ্যাক্টিভিটি, এটা তো আসলে আরো আমি যদি আপনাকে আরো ইন্টারেস্টিং একটা 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 ইনসিডেন্ট বলি আমি আপনাকে। ইট ইজ প্রুভেন বেসিক্যালি, এটা আমরা প্রমাণ সবকিছু পেয়েছি। ভারতের একটা গোয়েন্দা স্কুল আছে যেখানে ভারতের সেনাবাহিনীর সদস্যরা গোয়েন্দা প্রশিক্ষণ নিতে চায়। এটা বাংলাদেশেও একটা আছে, স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে কুমিল্লাতে, আর ভারতেরটা খুব সুন্দর পুনেতে। তো ওদের একটা ফাইনাল ফেজ হয় যে একটা বন্ধু দেশে ঢুকে তারা তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে, এবং ওই এক্সারসাইজের একটা পার্ট হচ্ছে যে আপনাকে ধরা না পড়ে তথ্য সহ বের আসতে হবে। আর যদি ধরা পড়ে যান, তাহলে তো আপনি ওই কোর্সে ইউ হ্যাভ ফেইলড দ্য কোর্স। জি আপনি দেখবেন যে বাংলাদেশের প্রায় বিভিন্ন কেপিআই তে মাঝে মাঝে ভারতীয় পাগল ধরা পড়ে, এবং এই পাগলদের কাছে ম্যাপ, তারপরে অনেক রকমের সেন্সিটিভ ইনফরমেশন, অনেক ধরনের আপনার জিআর গ্রিড লোকেশন, এগুলো পাওয়া যায় আর কি, অনেক রকমের নকশা পাওয়া যায়। তো পাগলের কাছে এগুলো কোথেকে আসে, এবং পাগলগুলো সবসময় ভারতীয় কেন হয়? তো আমাকে মিলিটারির যে আমাদের যে ইন্টেলিজেন্স আছে, ওইখান থেকে আমাকে গত বছর বলা হয়েছে যে এই পাগলগুলো বেসিক্যালি ওদের ইন্টেলিজেন্স অফিসার, এরা এখানে কোর্স করতে আসে, এসে যেগুলো ধরা পড়ে যায় সেগুলো ফেল করে, আর যেগুলো থ্রু হয়ে যায় সেগুলো তো থ্রু হয়েই যায়। তো সেই তো পাগলদেরকে পরে কি করা হয়? পাগলদেরকে পরে ডিপ্লোম্যাটিক জার্নালে হ্যান্ড ওভার করে দেওয়া হয় ইন্ডিয়ার কাছে। আচ্ছা, ওকে ওরা তো পাগল না, ওরা তো লাইক দেয়ার অফিসার্স। ওকে। এবার আমি আসতে চাই শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর একেএম মাজহারুল ইসলাম। আপনি কি শুনতে পাচ্ছেন জনাব ইসলাম? প্রফেসর ইসলাম, আপনাকে আনমিউট করতে হবে প্রফেসর ইসলাম। শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে এই যে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলছি, আমরা মিশা ঘোষালের কথা শুনলাম, মুশফিকুল ফজল আনসারির কথা শুনলাম, এবং জনাব শাহের খানের কথা শুনলাম। আমি যদি এই মুহূর্তের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি কথা বলি, আপনি ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষক হিসেবে আপনি জড়িত ছিলেন। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এত বৃদ্ধি পাওয়ার, সাম্প্রতিক সময় এত বৃদ্ধি পাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এইটার অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আপনাকে যেটা বলা হয় পলিটিক্যাল ইকোনমি, আপনার রাজনৈতিক, অর্থনৈতিক দিক আছে। অফকোর্স জিওপলিটিক্যাল রিমেন্স দি কনস্ট্যান্ট ফ্যাক্টর। তো এখন ইদানিংকালে আপনি যেটা বললেন যে ইদানিংকালে বেড়েছে, এটা এই কারণে যে আপনি জানেন যেটা গণ অভ্যুত্থান যখন হয়, তখন সেইখানে যখন একটা স্বৈরাচারী শাসককে হটিয়ে দেওয়া হয় এবং সেই স্বৈরাচারী শাসকের সাথে যে একটা পার্শ্ববর্তী দেশের সরাসরি যোগ সাজস হয়, সেইটার যে একটা সেন্টিমেন্টাল হাইপ, সেইটা তো এখন এই দেশে আছে একটা জ্বরের মতো আর কি, যে একটা জ্বর হয়েছে, এবং সেই জ্বরটা কমতে তার সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে এই যে সাম্প্রতিক বন্যাটা।
এবং এটা একটা ওয়াইড স্প্রেড একটা বিলিভ যে তারা এই যে 30 বছর পরে এই গেটটা খুলে দিয়েছে ওখানে, এবং সেইখানে সেই কারণে এই যে ফ্লাশ ফ্লাডটা হলো সেটা ডেলিবারেটলি করা হয়েছে। মানে ইটস নট যে এটা একটা অফকোর্স ন্যাচারাল যে রেইনফল সেটা তো ছিলই, কিন্তু ইন্ডিয়ার গেট খুলে দেওয়ার কারণে সেটা যুক্ত হয়ে এক ধরনের বাংলাদেশের মানুষের সাফারিং হয়েছে এবং সেইখানে একটা প্রতিশোধ প্রবণতা ইত্যাদি ইত্যাদি কাজ করেছে। তো সব মিলে একটা বিরাট একটা হাইপ তৈরি হয়েছে, যেটাকে ভারত বিরোধী হাইপ বলা যায়, যেটা বাংলাদেশে সবসময় আপনি দেখবেন যে একটা ইন্ডিয়ান স্ট্যান্ড একটা রাজনীতির ক্ষেত্রে দেখা যায়, যেটা ভারতও এই কার্ড ব্যবহার করে বিভিন্ন সময় তাদের, বিশেষ করে যখন তাদের ইলেকশন গুলি আসে তখন আমরা দেখছি তারা বাংলাদেশ কার্ডটা ব্যবহার করে। তো এখন এই বাংলাদেশে যেটা হয়েছে এখন যে বন্যা এবং একটা প্রলয়ঙ্করী বন্যা হয়েছে, কিন্তু এরকম বন্যা মানে বাংলাদেশে এই কয়টা জেলাতে আর কখনো হয় নাই। সেইগুলি নিয়ে এবং এই সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, সব মিলে বাংলাদেশে এখন একটা ভারত বিরোধী যে একটা হাইপ সেটা একেবারে প্রবল বলা যায়। তো এই তো হাইপ আপনি যদি আপনি আমাকে যে এই জি। যে প্রবল হাইপ সেটি তো অনেক বছর ধরে এটি বৃদ্ধি পেয়েছে, এই প্রবল হাইপ কি আবার এই যে মিস ইনফরমেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং এবং একই সাথে এই এই আবেগের বশবর্তী হয়ে আমরা দেখছি যে অনেক দিক থেকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কার্যক্রম আছে যে কার্যক্রমগুলির সাথে হয়তো বাস্তবতার মিল নেই। এখন নতুন সরকার এসছে, তাদের অনেক দায়িত্ব আছে, তারা এখন প্রাথমিক পর্যায়ে আছেন, কিন্তু এই মিস ইনফরমেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং যদি আরও বৃদ্ধি পেতে থাকে, সেগুলি তো এর পরবর্তী কনসিকুয়েন্সেস তো এটি বাংলাদেশের বিপরীতেও যেতে পারে। তাহলে এই মুহূর্তে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের করণীয় কি? না, এটা তো আমরা, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ভারত আমাদের একটা বিরাট ঐতিহ্যের অংশ, ভারত আমাদের ইতিহাসের অংশ, এবং সেইটাকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং এই দুই প্রতিবেশীর মধ্যে একটা সুসম্পর্ক রাখা খুবই বাঞ্ছনীয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উপরন্তু আমাদের যে এই যে কমন শেয়ারিং যে রিভার্স গুলি আছে সেগুলি নিয়ে তো অনেক ধরনের নদী কমিশন অনেকগুলি হয়েছে, এবং আপনাদের এই যে ফ্ল্যাগ মিটিং যেটাকে বলা হয় সেগুলি বহুবার হয়েছে, কিন্তু সেইগুলির একটা মানে বিগ ব্রাদারশিপ অ্যাটিটিউড যেটা ভারত সবসময় বজায় রেখেছে, সেইখান থেকে ভারতকে হয়তো একটু সরে আসার সময় আসছে। এবং আমি মনে করি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে বাংলাদেশে, তাদের একটা আর কিছু না থাকুক তাদের উইজডম আছে, এবং বিশেষ করে আপনি যদি আপনার এই যে অ্যাডভাইজারদেরকে দেখেন, তারা অত্যন্ত অভিজ্ঞ একটা অ্যাডভাইজারি বোর্ড আছে, তার সাথে যুক্ত হয়েছে একটা তরুণ প্রজন্মের কিছু প্রতিনিধি যারা আসলে এই আন্দোলনটাকে সফল করেছে। সুতরাং আমি মনে করি এটা খুবই সুন্দর একটা কম্বিনেশন এখন যেটা হচ্ছে বাংলাদেশে, এবং আমি মনে করি যে এই যে তারুণ্যের যে একটা কি বলা যায় একটা প্রোঅ্যাকশন, এবং তাদের যে একটা দেশপ্রেমের যে একটা যেই প্রদর্শনী তারা দেখিয়েছে, যে প্রদর্শনী বলা ঠিক হচ্ছে না, যেটা সত্যিকার তারা প্রমাণ করেছে যে তারা একটা দেশপ্রেমিক একটা জেনারেশন, জেন জি আমরা যেটাকে বলছি, এবং তার সাথে এই যে আমাদের অ্যাডভাইজাররা যারা অত্যন্ত অভিজ্ঞ এবং প্রবীণ, তাদের একটা যোগ সাজসে আমি মনে করি যে একটা সুন্দর একটা পররাষ্ট্র নীতি আমরা ভারতের সাথে করতে পারি, এবং একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা, যেখানে একটা নতজানু পররাষ্ট্র নীতির বদলে একটা এই যে উইন উইন একটা পররাষ্ট্র নীতি এবং সহযোগিতার ভিত্তিতে একটি সেটা আমাদের যদি করতে পারি আমরা, তাহলে আমি মনে করি যে এই যে সমস্যা, যে ভারত বিরোধী যে বিরাট হাইপ, সেটা তো আমি মনে করি আস্তে আস্তে কমবে। এবং এইটা যে একটা বিরাট লম্বা সময়ের একটা আমাদের একটা লাক্সই একটা পররাষ্ট্র নীতি দরকার ভারতের সাথে, সেই ব্যাপারে কিন্তু কারো কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সম্ভাবনাও ভারতের সাথে আমাদের পররাষ্ট্র নীতিটাকে একটা যেটাকে ফিউচারিস্টিক বলে, একটা ভবিষ্যৎ লম্বা সময়ের জন্য একটি সুন্দর পররাষ্ট্র, সুন্দর বলতে আই মিন দুই পক্ষের জন্যই একটি সাস্টেনেবল পররাষ্ট্রনীতি তৈরি করাটা এখন এটা আমি মনে করি একেবারে মেজর একটা এজেন্ডা এই সরকারের। দর্শক, আপনারা কি ভাবছেন? স্ক্রিন নিচে আর কিছুক্ষণের মধ্যে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করে আপনারাও আপনাদের ভাবনা জানাতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমান বাস্তবতায়, বর্তমান প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অতীত ইতিহাসের নিরিখে কোন পর্যায়ে আছে, এবং সেই পর্যায়ে আসলে বাংলাদেশের জন্য
কতটুকু ইতিবাচক, বা ভারতের জন্য কতটুকু ইতিবাচক, বা দু দেশের জন্য কতটুকু চ্যালেঞ্জ সামনে আছে সেই বিষয়ে যদি মন্তব্য রাখতে চান, স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারা এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন। আমরা ছাত্র শিক্ষক এবং প্রসঙ্গে চলে আসি। জনাব মাজহারুল ইসলাম, আমরা দেখেছি যে গণহারে 5ই আগস্টের পরে আপনার বিশ্ববিদ্যালয় সহ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণহারে আমরা দেখেছি ভিসিরা পদত্যাগ করেছেন, প্রক্টররা পদত্যাগ করেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাধ্য করেছেন বিভিন্ন অনেক শিক্ষকদেরকে বা প্রক্টরদেরকে তারা পদত্যাগ করতে বাধ্য করেছেন। আবার এও দেখেছি আমরা একটি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্রছাত্রীরা ভিসিকে রাখতে চেয়েছেন কিন্তু তিনি তার আত্মসম্মানের কারণে তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন। এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজ পর্যন্ত আছে। এখন স্কুলের ছাত্রছাত্রীরা তারা তাদের হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে বাধ্য করছে পদত্যাগ করতে। এটি কি পুরো শিক্ষা ব্যবস্থায় কি আপনার কাছে এখন কি মনে হচ্ছে যে একটি অরাজকতা বিরাজ করছে, অথবা এই 5ই আগস্টকে কেন্দ্র করে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতার সুযোগ কোনো ছাত্রছাত্রী নিচ্ছে? জি, নিশ্চয়ই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। কারণ হচ্ছে যে এই শিক্ষা আন্দোলন দিয়ে, আপনার এই যে কোটা বিরোধী আন্দোলন দিয়েই তো শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়েই মূলত শুরু হয়েছিল আন্দোলনটা। তারপর তো আস্তে আস্তে এটা একটা অসহযোগ আন্দোলন হয়েছে এবং একটা এক দফা দাবিতে পরিণত হয়েছে এবং শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এখন যেটা হয়েছে এখন, যে যেই সময় ঘটনাগুলি ঘটে এখানে বাংলাদেশে, আপনি জানেন যে এই 14, 15, 16, 17 জুলাই যে ঘটনাগুলি এখানে ঘটেছে এবং এই যে ছাত্রলীগকে বলা হয়েছে সামলানোর জন্য এই ছাত্রদেরকে, এবং তারপর থেকে ছাত্রলীগ যেভাবে বেধড়ক মারামারি করেছে সমস্ত ক্যাম্পাসগুলিতে, সেইটা তো একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে। আপনি দেখেছেন যে সেখানে এমনি লোকজন বলছে 300, কিন্তু অনেকে বলেছে 650 জন। জাতিসংঘের হিসাব হচ্ছে 650, কিন্তু সাধারণ জনগণ বা অন্যরা যারা পুরো সময়টা ধরে ছিল তারা মনে করেছে যে 1000-এর উপরে আমাদের ছাত্রছাত্রীরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার যখন বিশ্ববিদ্যালয়গুলিতে এরকম তাদের উপরে হামলা চালানো হয়, আমাদের একেবারে নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী নির্বিচারে, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, ভাইস চ্যান্সেলর্স এবং প্রক্টরিয়াল বডি ইত্যাদি, তারা কিন্তু ছাত্রছাত্রীদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। তারা একেবারেই বলা যায় যে ছাত্রছাত্রীদেরকে অরক্ষিত রেখেছে পুরো সময়টা ধরে। ফলে ছাত্রছাত্রী সঙ্গত কারণেই তাদের একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে যে তাহলে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদেরকে একটা সুরক্ষা দেওয়া তো বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই দায়িত্ব, তারা তো সেই দায়িত্ব একদম পালন করতে পারলো না। ফলে সঙ্গত কারণেই তারা কিন্তু তাদের পদত্যাগ চেয়েছে। এবং যেখানে আপনার শুধু এরকম নয় যে মারামারি হয়েছে, মৃত্যুবরণ করেছে, মানুষের মানে একেবারে ম্যাসাকার হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আসলে ছাত্রছাত্রীদেরকে মানে আপনার তাদের পদত্যাগ চাওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। মানে এইটা একেবারে খুবই সাধারণ প্রক্রিয়ার মধ্যেই তারা তাদের পদত্যাগ চেয়েছে এবং তারা তো ক্রমেই পদত্যাগ করেছে। খুলনা ইউনিভার্সিটির কথা যেটা বললেন, সেখানে একমাত্র ভাইস চ্যান্সেলর যিনি বলেছিলেন যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমি প্রশাসন, সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ে আসতে হলে আমাকে আগে বলতে হবে। সুতরাং সেটা ছাত্রছাত্রী অ্যাপ্রিসিয়েট করেছে। ছাত্রছাত্রীরা যারাই যে সমস্ত শিক্ষকরা দাঁড়িয়েছে তাদেরকে, তারা তো ছাত্রছাত্রীরা অসম্ভব সেটা মানে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যখন একটা প্রশাসন তার ছাত্রছাত্রীর নিরাপত্তা দিতে পারে না, যখন ছাত্রলীগ তথা এই দুষ্কৃতিকারীরা এসে আপনার একটা ক্যাম্পাসকে তছনছ করে ফেলে, ছাত্রছাত্রীকে মেরে ফেলে, তখন তো সেইখানে তাদের আসলে কোনো নৈতিক ভিত্তিও থাকে না ওই পথ আঁকড়ে থাকার। এবং সেটা জানেন যে ছাত্রছাত্রীরা আমি স্কুলটা বলেই শেষ করে দিচ্ছি যে তাহলে পরে এই যে বিশ্ববিদ্যালয় থেকে সেটা স্কুল এবং কলেজে গড়িয়েছে এই জন্য যে ধরেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু শহীদ হয়েছে। আপনারা দেখেছেন যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের যে ছাত্রটা, তারপরে স্কুলের অনেকগুলি ছাত্র এবং শিশুরাও নিহত হয়েছে। ফলে এইটা কিন্তু সবাইকে এফেক্ট করেছে। ফলে এই যে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও কিন্তু এক পর্যায়ে বিদ্রোহী হয়ে উঠেছে। একটা কথা বলবো যে গ্রিভেন্স অনেক জমা হয়েছিল তো এই 16 বছরে, সেই গ্রিভেন্সের জন্য কিছু মিসকন্ডাক্টও হয়েছে। কিছু ধরেন মানে একটু বাড়াবাড়ি করে কিছু স্কুল কলেজে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখেছি যে একেবারে অধ্যক্ষকে সিট থেকে টেনে নিয়ে সেগুলিকে আমি মনে করি যে প্রশংসা করার কোনো উপায় নাই। মানে সেগুলি তো কি বলা যায়, এটা একটা গুড কালচারের মধ্যে পড়ছে না। কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়ে যেগুলি হয়েছে সেগুলি পার্ট অফ দ্য প্রসেস, সেটা হতেই হতো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন অভিমত অনুষ্ঠান। আমাদের সাথে আরো দুজন অতিথি আছেন এই মুহূর্তে, মুশফিকুল ফজল আনসারী এবং আমাদের সাথে
আছেন সাংবাদিক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন শাহের খান। আমরা তাদের সাথে কথা বলবো। বিশেষ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আজকে সই করেছেন যে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটিকে আমরা সহজ বাংলায় গুম বলতে পারি। এই যে গুম বিরোধী একটি আন্তর্জাতিক সনদে ডক্টর ইউনূস স্বাক্ষর করেছেন। এবং একই সাথে আবার প্রশ্ন চলে আসবে, এই গুমের কারণে বাংলাদেশ যে আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু নেতিবাচক প্রচারণার শিকার হয়েছিল। এবং এই গুমের কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল। আমরা সে প্রসঙ্গেও কথা বলবো এবং এই সনদের আসলে কার্যকারিতা কি, এই সনদ আদৌ মানুষকে রক্ষা করতে পারবে কিনা, এবং এই সনদের ফলে যারা ইতিমধ্যেই যে সমস্ত পরিবার গুম এবং খুনের শিকার হয়েছিলেন তারা কি প্রত্যাশা করতে পারেন। যাবো ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন।